হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য একটা ক্লাসে শেখাবো। এবং যে পদ্ধতিতে আমি শেখাবো সেটা একদম নতুন পদ্ধতি, যে বাংলার সাহায্যে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স ইংরেজিতে বানানো যায়। তার কারণটা হচ্ছে যেহেতু আমরা বাংলাটাকে ইংরেজি করি, বাংলাটা আগে ভাবি, ভেবে পরে আমরা ইংরেজি করি, কাজেই আমরা কিন্তু এইভাবেই চলবো যে বাংলা সেন্টেন্স, বাংলা জটিল বাক্য বা মিশ্র বাক্যকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা যায়। এবং চিরাচরিত পদ্ধতিতে যে গ্রামার বইয়ে যেভাবে লেখা থাকে যে বিভিন্ন ক্লজ জানতে হবে, আমি ক্লজের মধ্যে যাব না, একদম ক্লজের ধারণা দেবই না ক্লজ না জেনে। কারণ এটা সবাই খুব ভীষণ একটা জটিল চ্যাপ্টার, এটা কমপ্লেক্স সেন্টেন্স। যে যদি ক্লজ মানে অ্যাডজেক্টিভ ক্লজ বা নাউন ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ এই পোর্শনে যদি যাওয়া হয়, ছেলেমেয়েরা বা যারা নিউ লার্নার্স আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি ক্লজটাই বুঝতে পারে না, তো সে ইংরেজি সেন্টেন্সটা বানাবে কি করে। তো আমি আজকে বোর্ডে কিছু লিখে রেখেছি অলরেডি, দেখো কত সহজে আমি একটা ক্লাসেই শিখিয়ে দেবো যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা সম্ভব। কিন্তু তার জন্য তোমাকে কোনো ক্লজের নিয়ম জানা দরকার নেই, সেটাই আমি আজকে প্রমাণ করে দেবো। তো আর অবশ্যই শুরুতেই বলছি আজকে যে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, প্রয়োজনে কমেন্ট করবে, বা কোনো যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করি। উপরে লিখেছি আমি জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স। আমি উল্টো দিক দিয়ে শুরু করবো, উল্টো দিক দিয়ে মানে বাংলা দিয়ে ইংরেজিতে যাব। আমি সমস্ত বই ইংরেজি থেকে বাংলায় আসে, আমি বাংলা দিয়ে যে ইংরেজি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সটা বোঝাবো। তাহলে এই যে জটিল বাক্য, অনেকে বুঝতে পারেন না জটিল বাক্য মানে আবার কি। বাংলা সবাই কথা বলি ঠিকই, কিন্তু অতটা আর ভেবে দেখি না যে কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, কোনটা যৌগিক বাক্য। তো যেহেতু আজকে জটিল বাক্যরই ইংরেজি নাম কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যটা আগে দেখে নিই। জটিল বাক্য এখানে আমি একটি লিখেছি, এখানে আমি লোকটিকে দেখেছিলাম যে তোমার বাড়িতে এসেছিল, এটা জটিল বাক্য। এখন বলতে পারো যে কেন এটা জটিল বাক্য। আচ্ছা, জটিল বাক্য মানে কেসটা যে জটিল তা নয়, এরকম একটা আমাদের বা মিশ্র বাক্য বলা হয় বাংলাতে। জটিল বাক্য মানে তাকেই জটিল বাক্য বলা হচ্ছে যে বাক্যের মধ্যে বা যে সেন্টেন্সের মধ্যে অন্তত দুটি বাক্য থাকবে, তার বেশিও থাকতে পারে, 3টে 4টে 5টা 10টা সেন্টেন্স থাকতে পারে। সেই বড় সেন্টেন্সটাকে পুরোটা মিলে বলা হয় জটিল বাক্য বা ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্স। আমি এটা বোর্ডে যেটা লিখেছি, আমি লোকটিকে দেখেছিলাম যে তোমার বাড়িতে এসেছিল, এটা উল্টোও বলা যায় যে তোমার বাড়িতে এসেছিল, আমি তাকে দেখেছিলাম বা সেই লোকটিকে আমি দেখেছিলাম। জটিল বাক্য এইরকমই হয়। জটিল বাক্য ধরার সুবিধার্থে আমি আর একটুখানি উদাহরণ দিয়ে দিই যে বাংলায় কোন বাক্যগুলো আছে জটিল বাক্য, তারপরে এটাকে ইংরেজিতে কনভার্ট করা একদম ইজি। তার জন্য কোনো ক্লজ জানার দরকার নেই বা বাক্যাংশের নিয়ম জানার দরকার নেই। এখানে আমি কতগুলো শব্দ লিখেছি। শব্দ বলতে এই শব্দগুলো অ্যাকচুয়ালি ইংরেজিতে এই জটিল বাক্যের প্রধান লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ডস। কারণ জটিল বাক্য মানে কি বললাম সংজ্ঞাতে, যে বাক্যের মধ্যে দুই বা দুইয়ের বেশি ছোট বাক্য থাকবে। তার মানে ছোট বাক্যগুলো তার এমনি এমনি থাকতে পারে না, ওই বড় সেন্টেন্সটির মধ্যে ওই বাক্যগুলোকে জুড়তে হয়। যেমন এখানে জুড়েছি, আমি লোকটিকে দেখেছিলাম যে তোমার বাড়িতে এসেছিল। এই যে শব্দটা, এই বাংলাতে যে, এই যে দিয়ে কিন্তু এই দুটো বাক্য জুড়ে গেছে। তার কারণ হচ্ছে আমি লোকটিকে দেখেছিলাম একটি বাক্য, আচ্ছা যে তোমার বাড়িতে এসেছিল এটা আরেকটি বাক্য। তো এই দুটো বাক্য কি করে জুড়লো, বা আলাদা করে বলতে পারি, আমি লোকটিকে দেখেছিলাম সে তোমার বাড়িতে এসেছিল, তো সে তোমার বাড়িতে এসেছিল এবং আরেকটি বাক্য আমি লোকটিকে দেখেছিলাম, এই দুটি বাক্য জুড়ে গেছে যে দিয়ে। তা দুটো বাক্য এখানে জুড়ে গেছে, এর বেশি বাক্য হতে পারতো। আজকে আমি দুটো বাক্যকে জোড়াটাই দেখাবো। দুটো বাক্য যে জুড়তে পারবে সে 3টে 4টে বাক্যও জুড়তে পারে। যাই হোক, জটিল সেন্টেন্স দেখতে বাংলাতে কেমন হয়, এই যেমন যে দেখলাম, আমি এখান থেকে কিছু উদাহরণ দিচ্ছি। যেমন যদি এমন বলি যে এখানে যে হু লিখেছি, হু মানে অ্যাকচুয়ালি আমরা সবাই কে বলি, কিন্তু জটিল বাক্যে হু ব্যবহার করলে যে বা যিনি হয়। যিনি তোমার বাড়িতে এসেছিলেন তিনি আমার ভাই হয়, এই যে যিনি তিনি। আবার এই যে যেমন হুইচ কোনটি বা যা, যা তোমার পছন্দ তাই তুমি খাও, কোনটি তোমার চাই সেটি তুমি নিয়ে নাও। এই যে মানে কোনটি বা যা, যেটি
বা যা তা, মানে একই বাক্যের ভিতরে এগুলো বাংলাতে থাকে। বাংলা জটিল বাক্য আগে চিনতে শিখতে হবে। পরে লেখা আছে দেখো দ্যাট, দ্যাট মানে যে। এই যে কথাটা আমি যখন উদাহরণ, আমি প্রত্যেকটির উদাহরণ দেবো, একাধিক উদাহরণ দিয়ে দিয়ে দেখাবো যে কত সহজে এটা করা যায়। এবং এই যে ধরো এখানে একটা লেখা আছে হুম, হুম মানে আমরা জানি কাকে, কিন্তু আমরা বাংলাতে জটিল বাক্যটা ব্যবহার করি যাকে তাকে। তুমি যাকে খুঁজছো তাকে এখন পাবে না, এটা কিন্তু জটিল বাক্য। তুমি যাকে খুঁজছো তাকে এখন পাবে না, তার মানে এই যে যাকে তাকে, যার তার, যিনি তিনি, যেখানে সেখানে, যখন তখন। আবার কিছু আছে যেমন এই যে উপরে লেখা আছে দো এবং অলদো, এখানটা একটু লাইটিং এর জন্য পড়তে অসুবিধা হয় আমি জানি, তো মুখে বলে দিচ্ছি। দো বা অলদো, যদিও, যদিও বৃষ্টি হচ্ছিল আমি স্কুলে গিয়েছিলাম, যদিও, এটা কিন্তু জটিল বাক্য। আগে, তুমি আগে আসবে তারপরে আমি তোমাকে টাকা দেব, এই যে আগে বা পরে, এগুলো কিন্তু যোগ করে আমরা আগে পরে ব্যবহার করে আমরা এই জটিল বাক্য তৈরি করি। বা নিচের দিকে আরো আছে যে বিকজ, কারণ, আমি আজকে ক্লাসে যেতে পারিনি কারণ আমার শরীর খারাপ ছিল। যদি, যদি কথা আমি আগে উদাহরণ দিলাম। টিল বা আনটিল, এখানে সব মানে এখানে লেখা আছে। তাহলে আশা করি বাংলা জটিল বাক্য তোমরা এতক্ষণ ধরে বুঝতে পেরেছো। এবার বাংলা জটিল বাক্য যদি বুঝতে পারো, তার মানে এইভাবে বুঝতে হবে, দুটো বাক্য জুড়ে যাবে ওই যিনি তিনি, যখন তখন, যেখানে সেখানে, যদি, কারণ, বা যদিও, আগে পরে, এই সমস্ত কথা যে বাক্যের ভিতরে থাকে তখন কিন্তু সেই বাক্যটা জটিল বাক্য হয়ে যায়। এবার এই জটিল বাক্যকে কি করে ইংরেজিতে রূপান্তর করতে হয় সেটা আমি এখানে উদাহরণ দিয়ে দিয়ে এক এক করে দেখাচ্ছি কত সহজে এটা করা যায়। দেখো বোর্ডে আমার যে সেন্টেন্সটি লেখা আছে বা বাংলায় বাক্যটি লেখা আছে, আমি লোকটিকে দেখেছিলাম যে তোমার বাড়িতে এসেছিল। এখন এই দুটো সেন্টেন্স, আমি লোকটিকে দেখেছিলাম, আই স দ্য ম্যান, যে তোমার বাড়িতে, এটা আলাদা করে বললে হয় সে তোমার বাড়িতে এসেছিল। তাহলে হি কেম টু ইওর হাউস, হি কেম টু ইওর হাউস, অথবা হি কেম ইওর হোম। তাহলে এটারও হয়ে গেল। এবারে দুটো জুড়বো কি করে এবং কোনটা আগে লিখবো, এই সেন্টেন্সটি আগে লিখবো না এই আমি যেটা বাংলায় প্রথম লিখেছি সেই সেন্টেন্সটি আগে লিখবো। তাহলে এখান থেকে আমাকে জানতে হবে, এখানে জটিল বাক্য মানে বললাম কমপক্ষে দুটি বাক্য থাকবে বা তার থেকে বেশি বাক্য থাকতে পারে। এবার আমি যখন সেটাকে ইংরেজি করব, সেটাকে আমি কিভাবে শুরু করব, দুটি বাক্যের মধ্যে কোন বাক্যটাকে আগে লিখবো, কোন বাক্যটাকে পরে লিখবো এবং কি নিয়মে লিখবো সেটা বুঝে নাও। ভালো করে দেখো, আমি লোকটিকে দেখেছিলাম এটা একটি বাক্য, যে তোমার বাড়িতে এসেছিল এটি আরেকটি বাক্য। এই বাক্যটা, প্রথম বাক্যটি হচ্ছে স্বাধীন বাক্য, এটাকে বলা হয় স্বাধীন বাক্য। স্বাধীন বাক্য। যে তোমার বাড়িতে এসেছিল এটা পরাধীন বাক্য, এটা পরাধীন বাক্য। যাদের ইংরেজিতে একটু ধারণা আছে তাদের বলে দিই, এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। টিচাররা বা প্রতিটি বইয়ে ইংরেজিতে বোঝানো আছে, বাংলার সেন্টেন্স এভাবে দেখিয়ে কোথাও লেখা নেই, কোনো বাংলা গ্রামার বই লেখা নেই। এবার আমি বাংলা, যেহেতু আমি বাংলাটাকে ইংরেজি করবো তাই বাংলা থেকে শুরু করেছি। এটা স্বাধীন বাক্য। যদি আমাকে বলো কেন স্যার এটা স্বাধীন বাক্য, আমি লোকটিকে দেখেছিলাম, এটা স্বাধীন বাক্য এই কারণে, এই বাক্যটি বললে মনের ভাব প্রকাশ পেয়ে যাবে, বাক্যটির অর্থ কমপ্লিট হয়ে যায়, আর দাঁড়িয়ে থাকে না কারোর জন্য। কিন্তু যদি বলি যে তোমার বাড়িতে এসেছিল, যে তোমার বাড়িতে এসেছিল, এরপর কি দাঁড়িয়ে দেওয়া যায় না? কখনো যায় না। কেউ যদি আমার সামনে এসে একজন লোক বলে যে তোমার বাড়ি এসেছিল, বলে চুপ হয়ে গেল, তাহলে ওই ব্যক্তি যিনি বলছেন তার মনের ভাব কি প্রকাশ পেল না? আমি বুঝতে পারলাম, কিছুই হলো না। তার মানে এই জন্য এই বাক্যটি পরাধীন বাক্য। এই পরাধীন বাক্য নিজের অর্থ প্রকাশ করার জন্য স্বাধীন বাক্যের উপর নির্ভর করে। তাহলে এই বাক্যটা পরাধীন বাক্য, এই বাক্যটা স্বাধীন বাক্য। এবার প্রশ্ন হচ্ছে যে কাকে আগে লিখব। সবসময় চেষ্টা করবে স্বাধীন বাক্যটা আগে লেখার। পরাধীন বাক্য কি আগে লেখা যায় না? হ্যাঁ যায়, আমি সেগুলোও দেখাবো, কিন্তু তোমরা চেষ্টা করবে স্বাধীন বাক্যকে আগে লেখার, তারপরে পরাধীন বাক্যকে লিখবে। অর্থাৎ স্বাধীন বাক্যটা ট্রান্সলেট করলাম, করার পরে তারপর পরাধীন বাক্যটাকে ট্রান্সলেট করবো ইংরেজিতে। এবার করলাম, করার পরে আচ্ছা ধরে নিলাম আমি লোকটিকে দেখেছিলাম, এটা স্বাধীন বাক্য, তাহলে আগে লিখি দেখি ইংরেজিতে। আমি লোকটিকে দেখেছিলাম, সিম্পল পাস্ট টেন্স। ও আমি তাহলে হি নয়, হি লিখতে যাচ্ছিলাম।
তাহলে আই স দ্য ম্যান, যে তোমার বাড়িতে এসেছিল, হু কেম, ধরো অ্যাট ইয়োর, বাড়িতে যাচ্ছে যেহেতু অ্যাট দিলাম, অ্যাট ইয়োর হোম, অ্যাট ইয়োর হাউসে লেখা যায়, কিছু হয় না। আই স দ্য ম্যান হু কেম অ্যাট ইয়োর হোম বা কেম টু ইয়োর হোম। এটা জটিল বাক্য হয়ে গেছে, কিন্তু এর মধ্যে একটা নিয়ম আছে। নিয়মটা কি? আমি এই হুটা কোথা থেকে নিয়ে এলাম? আমি কিন্তু আগেই এখানে লিখেছি হু মানে কে বা যে বা যিনি। তাহলে যে, যে মানে বুঝতে হবে যাকে আমরা হু মানে কে বলি, ওই কে এর আবার বাংলাতে আমরা যে বলি। যে যদি এরকম বলি যে আমি লোকটিকে দেখেছিলাম, কে তোমার বাড়িতে এসেছিল, তাহলে এটা বাবার প্রশ্ন হয়ে যাচ্ছে। সাধারণত বাংলায় আমরা জটিল বাক্যে এখানে যে বলি। যে মানে ভালো করে বুঝে দেখো, এই যে দিয়ে কিন্তু লোকটাকে বোঝাচ্ছি। যে তোমার বাড়িতে এসেছিল, যে মানে যিনি তোমার বাড়িতে এসেছিলেন, যিনি, এই যে লিখেছি যে বা যিনি। তাহলে বুঝে গেলাম আমি যে আমি লোকটাকে দেখেছিলাম, যে বা যিনি তোমার বাড়িতে এসেছিল। তাহলে এখানে এই যে যিনি বা যে মানে হু দিয়ে এই বাক্য দুটি যুক্ত হবে, এই জন্য আমি এখানে হু লিখেছি। এবার এই যে আই স দ্য ম্যান, এটা ফার্স্টে লিখেছি, আর হু কেম অ্যাট ইয়োর হোম এটা পরে লিখেছি। এবার বোঝার সুবিধার জন্য একটা কথা বলে দিই তোমাদের, যে আমি বললাম যে স্বাধীন বাক্যটা আগে লিখবো, তাই আমি লোকটিকে দেখেছিলাম আগে লিখেছি, আর যে তোমার বাড়িতে এসেছিল পরে লিখেছি। অনেকের কনফিউশন হয় কোনটা স্বাধীন বাক্য বা কোনটা পরাধীন বাক্য বা কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, বুঝতে গুলিয়ে যায়। সাবঅর্ডিনেট ক্লজ বা যেটা পরাধীন বাক্য মানে অধীনস্থ বাক্য, যে বাক্যটি প্রধান বাক্যের উপর নির্ভর করে, সেই বাক্যটির সাথে এই যে শব্দটা জুড়ে থাকে। এখানে যতগুলো লিঙ্কিং ওয়ার্ডস, এদেরকে বলা হয় লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডস কেন বলছি? কারণ এরা কমপ্লেক্স সেন্টেন্সে বা জটিল সেন্টেন্সে বিভিন্ন বাক্যকে জুড়তে এরা কাজ করে, এরা জুড়ে দেয়, তাই এদের নাম হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। এই লিঙ্কিং ওয়ার্ডসের বাংলা মানেগুলো যে বাক্যটির সাথে জুড়ে থাকবে সেটিই হচ্ছে পরাধীন বাক্য। সেটিই পরাধীন বাক্য, তাকে আমি পরে লেখার চেষ্টা করব, না পারলেও অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি এটা পরাধীন বাক্য। এবার এই ক্ষেত্রে আরেকটি কথা বলে দিই। দ্বিতীয় একটি কথা মাথায় রাখতে হবে যে আই স দ্য ম্যান এটা সিম্পল পাস্ট টেন্স, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। হু কেম অ্যাট ইয়োর হোম এটাও কাম থেকে কেম, সিম্পল পাস্ট টেন্সে আছে। কেন? তার কারণ হচ্ছে যখন আমরা জটিল বাক্য তৈরি করি ইংরেজিতে, মানে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি, তখন সেন্টেন্সে, এটা বাংলাতেও আছে, কিন্তু এটা বাংলাতেও আছে, যে জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স যখন তৈরি করি, তখন এই সেন্টেন্সের মধ্যে কাল বা সময় বা টেন্সের ভারসাম্য রক্ষা করতে হয়, ব্যালেন্স করতে হয়। সে ব্যালেন্স করার নিয়মটা অতি সহজ। কি? যদি এইটা বলেছি স্বাধীন বাক্য বা প্রিন্সিপাল ক্লজ, এটাকে ইংরেজিতে প্রিন্সিপাল ক্লজও বলা যেতে পারে, প্রিন্সিপাল ক্লজ। এটাকে বললাম সাবঅর্ডিনেট ক্লজ, সিএল, সাবঅর্ডিনেট ক্লজ। তো বললাম যে এই যে প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে, স্বাধীন বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে পরাধীন বাক্য মানে লিঙ্কার দিয়ে যে বাক্যটি লিখতে যাচ্ছি সেটা অবশ্যই পাস্ট টেন্স হতে হবে। ভেরি ইম্পর্টেন্ট রুলস, এটা বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। কি? স্বাধীন বাক্য যে টেন্স থাকবে সে তাকে আমি আগে লিখি বা পরে লিখি কিচ্ছু যায় আসে না। স্বাধীন বাক্য যে টেন্সে থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকবে, আমরা কিন্তু পরাধীন বাক্যকে মানে সেই টেন্স অনুযায়ী, অর্থাৎ পাস্ট টেন্স, স্বাধীন বাক্য যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরাধীন বাক্যকে অবশ্যই পাস্ট টেন্সে ট্রান্সফার করতে হবে। আমি এটা কখনো হু কামস এখানে লিখতে পারবো না, বা হু উইল কাম এটা লিখতে পারবো না, কারণ তাহলে এটা ভুল হয়ে যাবে। আর কি করতে হবে? যদি দেখি এখানটায় মানে স্বাধীন বাক্যটা যদি এখানে পাস্ট টেন্স থাকলে বললাম পরে পাস্ট টেন্স হবে, তাহলে এখানে যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, এই আই স দ্য ম্যান, সাপোজ এখানে লেখা আছে আই সি দ্য ম্যান, বা আই উইল সি দ্য ম্যান, বা আই শ্যাল সি দ্য ম্যান, তার মানে এখানটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, তাহলে
পরের যে নির্ভরশীল বাক্য মানে সাবঅর্ডিনেট ক্লজ, অবশ্যই সেটা অন্য যে কোনো টেন্সে হতে পারে। অর্থাৎ যদি এখানে প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, মানে বর্তমানকাল বা ভবিষ্যৎকাল থাকে, তাহলে পরের অংশ গিয়ে আমি যে কোনো টেন্স করতে পারি। এখানে প্রেজেন্ট করতে পারি, কামস করতে পারি, উইল কাম করতে পারি, কেম করতে পারি, ওয়াজ কামিং করতে পারি, আমি যে কোনো টেন্স করতে পারি। তাহলে এই দুটো হচ্ছে প্রধান নিয়ম, যে আমি সেন্টেন্স, যেহেতু দুটো সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, কোন সেন্টেন্সে কোন টেন্স রাখবো। মাঝে মধ্যে টিচাররা স্কুলে খাতা দেখতে গিয়ে অনেক সময় মার্কিং করে দেয়, কি বলে দেয়, যে বিভিন্ন টেন্স মিক্সড করে ফেলেছিস, টেন্সের ব্যালেন্স নেই, সিকোয়েন্স নেই, এরকম বলে দেয়। তার কারণ হচ্ছে এই, তার কারণ হচ্ছে এই কি, যে প্রিন্সিপাল ক্লজে যদি পাস্ট টেন্স থাকে পরেও আমাকে পাস্ট টেন্স করতে হবে, প্রিন্সিপাল ক্লজে যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে পরে আমাকে যে কোনো টেন্স করতে হবে। আর একটা ছোট্ট মানে সীমিত নিয়ম, সেটা হচ্ছে এই, যদি এই সাবঅর্ডিনেট ক্লজ বা পরাধীন বাক্য, পরের বাক্যটা যদি, পরের বাক্যের অর্থ যদি চিরসত্য বা অভ্যাসগত কিছু বোঝায়, তাহলে তার কোনো টেন্সের পরিবর্তন হবে না। কারণ নিজেরাই বুঝতে পারছো যে চিরসত্য বা অভ্যাস তার টেন্সের পরিবর্তন করলে অর্থের বিকৃতি ঘটে, তার জন্য কোনো টেন্সের পরিবর্তন করতে নেই। তাহলে এই তিনটে নিয়ম গেল, আমি সেই নিয়মে এখানে লিখেছি। দেখো, আমি লোকটিকে দেখেছিলাম, প্রধান বাক্য, তাহলে আই স দ্য ম্যান। এবার যে তোমার বাড়িতে এসেছিল, হু কেম অ্যাট ইয়োর হোম, যে তোমার বাড়িতে এসেছিল। হুটা কেন নিলাম, হুটা নিয়েছে এই কারণে, আমি প্রথম সেন্টেন্সগুলো একটু টাইম লাগছে, পরের দিকে দেখবে ফটাফট বেরিয়ে যাচ্ছে, অন্যগুলো সব লিঙ্কারগুলো দিয়ে আমি দেখাচ্ছি। যে হুটা এই কারণ দিলাম, মানে যেহেতু এখানে এই যে শব্দটি ওই ব্যক্তিকে নির্দেশ করেছে, ব্যক্তিকে নির্দেশ করেছে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই, যে এই যে হুটা বসিয়েছি আমি, হুটা এই দুটি বাক্যের, এই একটা বাক্য আর পরের বাক্যের লিঙ্কার, মাঝখানে লিঙ্কিং এর কাজ করছে, এখান থেকে নিয়েছি। হু এবং হুইচ দুটি শব্দ, আরো বেশ কিছু আছে, যে এখানটায় এই যে হু আর হুইচ, হুম আর হুইচ কখনো কখনো, এই কিন্তু হু আর হুইচ কিন্তু এই দুটো সম্পর্কে বলি। এই হু আর হুইচ যদি পরের বাক্যে চলে যায়, তার মানে মাঝখানে বসে, পরের বাক্যে মানে পরাধীন বাক্যে চলে যায়, তা পরাধীন বাক্যে চলে গেলে তার কি হবে, হু বা হুইচ এরকম মাঝখানে বসবে। যদি সেন্টেন্সের এরকম মাঝখানে বসে, তাহলে মনে রেখো যে এই হু বা হুইচ দিয়ে যে মানুষ বা যে বস্তু ব্যক্তিকে বোঝাবে, তার আগের শব্দটি যেন সেই ব্যক্তি হয়। এখানে হু মানে আমি যাকে নির্দেশ করেছি, ম্যান মানে কিন্তু আমি তাকেই নির্দেশ করেছি। যেমন ধরো, আরো একটা মুখে উদাহরণ দিচ্ছি, ধরো বললাম, যা ইয়েস্টারডে আই বট এ বুক, গতকাল আমি একটা বই কিনেছিলাম, হুইচ ওয়াজ রিটেন বাই রাস্কিন বন্ড, হুইচ ওয়াজ রিটেন বাই রাস্কিন বন্ড। দেখো হুইচটা কোথায় দিয়েছি, ইয়েস্টারডে আই বট এ বুক, বুক বুক বই যে শব্দ, তারপরে হুইচটা দিয়েছি। কেন হুইচ দিয়ে, মানে যেটি বা যেটা, এটা দিয়ে আমি কাকে বোঝাচ্ছি, এটা দিয়ে বইটাকে বোঝাচ্ছি, এবং ওই যেটি হুইচ শব্দটি কিন্তু আমি বুক শব্দের ঠিক পরে লিখেছি। এইটা কিন্তু ছেলেমেয়েরা ভুলটা করে, কি, যে যখন লিঙ্কার মাঝখানে দেয়, কিন্তু কোন লিঙ্কার, সব লিঙ্কার নয় কিন্তু। এখন খেয়াল রাখো, হু আর হুইচ এই দুটি শব্দ, হু আর হুইচ যদি দুটি বাক্যকে যুক্ত করার জন্য যদি মাঝখানে বসে, তাহলে অবশ্যই সেই হু আর হুইচের, হু যদি বসে, তাহলে আগের শব্দ যেন সেই মানুষটাকে বোঝায় যে মানুষটার জন্য হু বসিয়েছি। আর যদি এখানে হুইচ দিই, তাহলে হুইচ দিয়ে নিশ্চয়ই কোনো বস্তু বা কোনো ঘটনা কে বোঝাবে, হুইচ মানে তার মানুষকে বোঝায় না, তার নিশ্চয়ই সেই ব্যক্তি বা বস্তুকে যেন এখানে থাকে। এটা খেয়াল রাখতে হবে, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী মিল করা শব্দ। আচ্ছা, যদি আমি এই সেন্টেন্সটাকে উল্টে বলতাম, যে তোমার বাড়িতে এসেছিল তাকে আমি দেখেছিলাম, যে তোমার বাড়িতে, কেউ তো বলতেই পারে, যে বাংলা কথা তো এরকম বলি আমরা, যে তোমার বাড়িতে এসেছিল তাকে আমি দেখেছি বা দেখেছিলাম, তাকে আমি দেখেছি। যে তোমার বাড়িতে এসেছিল, তাহলে নিশ্চয়ই এই পার্টটা আগে চলে আসছে, হু কেম অ্যাট ইয়োর হোম, হু কেম অ্যাট ইয়োর হোম, তাহলে এই পার্টটা আগে লিখবো, যে তোমার বাড়িতে এসেছিল, এই পার্টটা পরে পাঠিয়ে দেবো, আই স দ্য ম্যান বা হিম, এই পার্টটাকে পরে দিয়ে দেবো, তাতেও কোনো অসুবিধা নেই, কেন বা আগে পরে এভাবে লেখা যায়, এভাবে মাঝখানে লিখতে হবে তার কোনো মানে নেই, এটা আগে পরে ওইভাবে লেখা যায়। এবার অন্য এক্সাম্পলে যাই, আশা করি নিয়ম কিন্তু সব বলা হয়ে গেছে। এবার জাস্ট আমি ঝটাঝট একটা একটা করে সেন্টেন্স লিখবো
আর সেটাকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স ইংরেজি করা যায় তার নিয়মগুলো পরপর দেখাবো। দেখো তাহলে এখান থেকে যে লিঙ্কারগুলো আছে, এই লিঙ্কারগুলো ডান দিকে যে লিঙ্কারগুলো আমি লিস্ট করে রেখেছি, এই লিঙ্কারগুলোর কিন্তু মানে জানতে হবে। কারণ এই লিঙ্কারগুলোর আমি দুটো বাক্যকে যখন আমি জুড়বো তখন এর মধ্যে থেকে কোনো না কোনো একটা লিঙ্কার কাজে লাগবে। এবার কিভাবে লিঙ্কার বাছাই করতে হয় দেখতে হয় ওই বাক্যের মধ্যে এই বাংলা কোন লেখাটা মিলে যাচ্ছে। এই বাংলায় যে কথাগুলো আমি লিখেছি, এই বাংলায় যে কথাটা মিলে যাবে, যে লিঙ্কার বাংলার লিঙ্কার, যে ডান দিকে যে বাংলার লিঙ্কার মিলে যাবে, বুঝতে হবে সেই সোজা যদি কোথায় বা যেখানে সেখানে এরকম লেখা থাকে, সাপোজ এখানে যেখানে লেখা আছে বা কোথায় লেখা আছে, তাহলে বুঝতে হবে বাংলার জটিল বাক্যের মধ্যে যেখানে লেখা আছে, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব, এই যে যেখানে কথা, যেখানে সেখানে, তাহলে বুঝতে হবে ওই দুটো বাক্যকে যুক্তে আমার হোয়ার শব্দটি কাজে লাগবে। যদি বৃষ্টি হয় আমি তোমার সঙ্গে দেখা করব না, যদি বৃষ্টি হয় আমি তোমার সঙ্গে দেখা করবো, দেখো যদি দিয়ে জুড়েছি কিন্তু বাংলায়, তাহলে বুঝতে হবে ইফ দিয়ে, ইফ মানে যদি এখানে লেখা, তাহলে ওই দুটো বাক্যকে জুড়তে ইফ কাজে লাগবে। এবং কিভাবে জুড়বো বললাম যে দুটো বাক্যের মধ্যে একটি প্রধান বাক্য থাকে, একটা অপ্রধান, মানে একটি স্বাধীন বাক্য আর একটা নির্ভরশীল বাক্য থাকে। স্বাধীন বাক্যটাকে আগে লিখবো। আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো এখানে মনে করো যে এই হোয়েন, একটা একটা করে দেখাই। হোয়েন, যে হোয়েন, ওই যে বলে হোয়েন মানে আমরা বাংলায় যখন তখন বলি, কিন্তু ইংরেজিতে যখন তখন হয় না, শুধু যখন হয়। বললাম যে যখন তুমি আমার বাড়িতে আসবে আমি তোমাকে টাকা দেব, যখন তুমি আমার বাড়িতে আসবে আমি তোমাকে টাকা দেবো। নিজেরা যখন দিয়ে নানা সেন্টেন্স তৈরি করে দেখো যেন দুটো বাক্য হয়। তাহলে এই যে কথা বলার ভঙ্গি দেখে বুঝতে হয় যে এটা জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স। তো ধরো আমি লিখলাম যখন তুমি আমার, আগেবার বাড়ি দিয়েছিলাম আমার কাছে করে দিলাম, আমার কাছে আসবে আমি তোমাকে টাকা দেব, ধরো টাকা দেব, এটা একটা জটিল সেন্টেন্স। কেন? ওই যে যখন তখন আছে, যখন তুমি আমার কাছে আসবে, এইখানটা অদৃশ্য তখন ধরতে পারো, যে তখন, তখন বাংলাতে আমার মাঝে মাঝে তখন বলি, তখন আমি তোমাকে টাকা দেব। দেখো ভালো করে ভেবে দেখো, এখানে দুটো বাক্য আছে। কি? যখন তুমি আমার কাছে আসবে, এটা একটা বাক্য। তখন আমি, তখন অনেকে বলে আবার বলে না, আমি তোমাকে টাকা দেব। ভালো করে নিজের একটা দেখো তো বোর্ডের দিকে, কোনটা স্বাধীন বাক্য, মানে স্বাধীনভাবে কোন বাক্যটা চলতে পারে আর কোন বাক্যটা একা চলতে পারবে না, চলার জন্য তার স্বাধীন বাক্যটাকে দরকার হবে। একদম সহজ নিয়ম। দেখো, যখন তুমি আমার কাছে আসবে, এই বাক্যটি পরাধীন বাক্য, কারণ ওর সঙ্গে যখন জড়িয়ে আছে। যখন তুমি আমার কাছে আসবে এই বাক্যটি বললে বক্তব্য শেষ হয় না, অসমাপ্ত বক্তব্য। কিন্তু আমি তোমাকে টাকা দেব, আমি তোমাকে টাকা দেব, এই কথাটা বললে এ নিজেই একটি সম্পূর্ণ বাক্য। তাহলে বলতে পারি এটাই হচ্ছে সম্পূর্ণ বাক্য। ইংরেজিতে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটাকে আমি আগে লিখবো, পরে যে লিখলে হবে না তা না, পরে লিখলেও হবে, সেটা আমি দেখাচ্ছি। আমি তোমাকে টাকা দেবো, তাহলে এটা ফার্স্টে লিখি, আমি তোমাকে টাকা দেবো। বললাম যেটা স্বাধীন বাক্য সেটা আমি প্রথমে লিখবো। তাহলে আমি, আর এইবারে বলতে পারি তখনটা নিলেন না তো, যখন তখন। ইংরেজিতে কিন্তু যখন তখন মানেই হোয়েন, বাংলাতে যখনের সঙ্গে তখন বসে, জিনিস সঙ্গে তিনি, যেখানের সঙ্গে সেখানে, বাংলাতে আমরা এটা বলি, কিন্তু ইংরেজিতে যেখানে মানে ওই হোয়ার, সেখানের জন্য কিচ্ছু হবে না, মানে এক জোড়া বাদ যায়, একটা করে সাইড বাদ যায় বাংলা থেকে যখন আমরা ইংরেজিতে আসি। কাজে তখনটা কিছু হবে না। অনেকের একটা টেন্ডেন্সি আছে হোয়েনের সঙ্গে দেন দিয়ে দেয়, না, হোয়েনের সঙ্গে দেন বসে না কখনো। তাহলে আমি তোমাকে টাকা দেব, তাহলে এটা তো ফিউচার, সিম্পল ফিউচার টেন্স। তাহলে আই শ্যাল গিভ ইউ মানি, কারণ স্বাধীন বাক্যটা, আমি তোমাকে টাকা দেবো। এটা প্রথমটা পরাধীন বাক্য। কেন? ওই যে ওর সঙ্গে যখন জুড়ে আছে, যখন তুমি আমার কাছে আসবে, যদি এটা পরাধীন বাক্য তাহলে ওটা পরে লিখবো। এবার তাহলে ওটা যদি পরে লিখি, তাহলে স্বাধীন বাক্যটা আমি তোমাকে টাকা দেবো তো লেখা হয়ে গেল। তাহলে হয়ে গেল মানে এবার তো আমার পরাধীন বাক্যটাকে এর সঙ্গে জুড়তে হবে। তো কি দিয়ে জুড়বো? ওই যে যখনের জন্য আমি এই মানেগুলো মনে রেখেছি, যে হোয়ার মানে কোথায়, এই সরি, এই যখন মানে হোয়েন, হোয়েন কোথায়, হোয়েন কোথায়,
এই যে হোয়েন, যখন তখনের জন্য হোয়েন, হোয়েন, তাহলে এটা হোয়েন দিয়ে জুড়বে, কারণ যেহেতু বাক্যের মধ্যে আমি যখন ব্যবহার করেছি। তাহলে হোয়েন তুমি আমার কাছে আসবে, হোয়েন, দেখো এখানে ইউ উইল কাম দিতে পারো অথবা শুধু কাম দিতে পারো, কাম দিতে, ইউ কাম, কারণ এটা দুটো কোনোটা ভুল নয়, যে এটাও প্রথমটা আই শ্যাল গিভ ইউ মানি, আমি তোমাকে টাকা দেবো, সিম্পল ফিউচার টেন্স। পরেরটা ইউ উইল কাম, তুমি আসবে আমার কাছে, ইউ উইল মানে ইউ উইল কাম টু মি, আমার কাছে, তাহলে এখানে মি দিতে হবে এবার, আমার কাছে। তাহলে এখানে উইল দিলেও ভুল নেই, দুটো ফিউচার টেন্স একসঙ্গে জোড়া যায়। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা করি, যদি আমরা শুরুটা বলতে এই মেন যে স্বাধীন বাক্যটা যদি ফিউচার টেন্সে হয়, আমরা পরের বাক্যটা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি। কাজে এখানে উইল না দিলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। কিন্তু যদি উইল দিলে কি তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? না, কিচ্ছু হবে না, দেওয়া যায়। ধরো আর উদাহরণ দিচ্ছি, ও এটা যদি উল্টে বলতাম, বাংলা তো আমরা নানা রকম বলি, বাংলায় আমরা পণ্ডিত, মাতৃভাষা। যদি উল্টে বলতাম, আমি তোমাকে টাকা দেব, আমি তোমাকে টাকা দেব যখন তুমি আমার কাছে আসবে। দেখো, আমি তোমাকে টাকা দেব, তা আমি তোমাকে টাকা দেব, তার মানে বাক্যটাকে জাস্ট উল্টে বলা। তার জন্য কিন্তু স্বাধীন পরাধীন বাক্যের কিন্তু বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে না, কারণ আমি তোমাকে টাকা দেব ওটা তো আগেই আমি তোমাকে টাকা দিতে আসলে তাই আছে। এই যে যখন তুমি আমার কাছে আসবে, যখনটা তো এই তুমি আমার কাছে আসবে এর সঙ্গে জুড়েই আছে। তাহলে আমি তোমাকে টাকা দেব, তাহলে আমি তোমাকে টাকা দেবো সেটা এখান থেকে লিখেছি, মানে এটা যদি উল্টে বলতাম যে যখন তুমি আমার কাছে আসবে, ধরো যদি এমন বলি যখন তুমি আমার কাছে আসবে, তাহলে হোয়েন দিয়ে শুরু করব, হোয়েন, এবার এখানটায় ফিউচার টেন্স দিতে পারি বা যা আছে তাই লিখতে পারি, হোয়েন ইউ কাম টু মি বা হোয়েন ইউ উইল কাম টু মি, যখন তুমি আমার কাছে আসবে, আই শ্যাল গিভ ইউ মানি, তখন এইটা তখন আগে লিখছি যে হোয়েন ইউ কাম টু মি বা হোয়েন ইউ উইল কাম টু মি, এবার এরপর মির পর থেকে লিখছি আই শ্যাল গিভ ইউ মানি। ভেরি ইজি। এর জন্য অত ক্লজ, এই ক্লজ সেই ক্লজ, নাউন জানো, অ্যাডজেক্টিভ জানো, অ্যাডভার্ব জানো, কিছু জানার দরকার নেই। আমি যেটা বলতে একদম 100% কারেক্ট, এর মধ্যে কোনো ভুল নেই। যে সেন্টেন্স বলবে সব ট্রান্সলেট করা যায়, সমস্ত সেন্টেন্স ট্রান্সলেট করা যায়। যে আমার যেহেতু বাংলাটাকে ইংরেজি করতে হবে, তাহলে বাংলায় বুঝতে হবে, ইংরেজি বুঝে বাংলা অ্যাডজাস্ট করা খুব মুশকিল, কারণ ইংরেজির সঙ্গে বাংলার ফারাক আছে। পরে দেখো, ধরে নাও হুইজ, এই দেখো দ্যাটটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন। এই দ্যাটের ব্যবহার দেখে, দ্যাটটা নর্মালি তোমরা কোথায় ব্যবহার করবে? দেখ, তোমরা সবাই এরকম সেন্টেন্স শুনেছো, একটু বাংলা লিখি, বাংলা যেহেতু বলছি শুরু থেকে থেকে। ধরো লিখলাম, বাবা জানে, বাবা জানে যে আমি পড়াশোনা বাবা জানে যে আমি পড়াশোনা করছি, বাবা জানে যে আমি পড়াশোনা করছি। এখানে তো একটা যে আছে, কিন্তু এই যেটা ভালো করে খেয়াল করো, এই যে অন্য যে এর মতো নয়। দেখো এখানে দ্যাট মানে যে লিখেছি, আবার হু মানে যে লিখেছি, ভালো করে বুঝে দেখো। বাবা জানে যে আমি পড়াশোনা করছি, এই যে মানে কি কোনো মানুষকে বোঝায়? না, কখনো না। আগে যে বাক্যটা আমি লিখেছিলাম, যে তোমার বাড়ি এসেছিল সে আমার বন্ধু, তা যে এসেছিল মানে ওখানে যে মানে মানুষ, কিন্তু এখানে যে মানে কোনো মানুষ নয়। এইখানটায় দ্যাট দেবে তোমরা, যে মানে মানুষ নয়। তাহলে বাবা জানে যে, তাহলে বাবা জানে যে আমি পড়াশুনো করছি বা পড়াশুনো করি। আচ্ছা দেখো, বাবা জানে, বলো তো এটা কোনটা মেন বাক্য? বাবা জানে, এটাই কিন্তু মেন বাক্য। এটা বাবা জানে যে আমি পড়াশুনো করছি, এটা মেন নয়, এটা হচ্ছে পরাধীন বা নির্ভরশীল বাক্য। তাহলে এটাকে পরে লিখবো। তাহলে বাবা জানে, তাহলে ফাদার, সিম্পল প্রেজেন্ট টেন্স, নো থেকে নোজ।
ফাদার নোজ, যে মানে এখানে দ্যাট, যে মানে এখানে দ্যাট, আমি পড়াশোনা করছি, তাহলে আই অ্যাম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পড়াশোনা করছি বা করি, করি হলে আই স্টাডি দেবে, আর করছি আই অ্যাম স্টাডিং। আর যেখানে একটা জিনিস খেয়াল করো, ফাদার নোজ, বাবা জানে, এটা মেন সেন্টেন্স, আমি এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখেছি, কাজে এর পরে আই অ্যাম প্রেজেন্ট টেন্স দিতে বাধ্য। এখানে যদি আমি লিখতাম ফাদার নোজ দ্যাট আই ওয়াজ স্টাডিং বা আই ওয়াজ রিডিং, বাবা জানে যে, এটা যেহেতু নোজ লিখেছি তাহলে এখানে কিন্তু কখনো ওয়াজ দেওয়া যাবে না, কারণ আমি শুরুটা প্রেজেন্ট টেন্সে করেছি, আমি তখন নিয়ম বলেছি টেন্স করা যাবে সেই নিয়মে। যদি কোনো কারণে এটা পাস্ট টেন্স হবে তাহলে কিন্তু পরের টেন্সও অবশ্যই পাস্ট টেন্স করতে হবে। তুমি আই নো হোয়ার দ্য চিলড্রেন হ্যাভ গন, আমি জানি বাচ্চাগুলো কোথায় গেছে, আই নো হোয়ার দ্য চিলড্রেন হ্যাজ গন। তার মানে বাংলাটা কি ছিল, আমি জানি বাচ্চাগুলো কোথায় গেছে, বা ঘুরিয়েছিল বাংলাটা আমরা ধরতে পারি, বাচ্চাগুলো কোথায় গেছে আমি জানি। তাহলে বাচ্চাগুলো কোথায় গেছে আমি জানি, তাহলে আমি জানি এটা তো মেন বাক্য, ওটাকে সামনে লিখবো, লিখে তারপরে লিখবো যে আই নো হোয়ার দ্য চিলড্রেন হ্যাভ গন লিখবো। এবার কি যদি ঘুরিয়ে লিখে প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই। যদি কেউ এমন লেখে হোয়াই হি ডাজ নট কাম হিয়ার আই নো, হোয়াই হি ডাজ নট কাম হিয়ার আই নো, এটাকে আগে লিখলো, এটা পরে দিল, তাতেও কোনো প্রবলেম নেই। কেন সে এখানে আসে না আমি জানি, এতেও কোনো প্রবলেম নেই। দেখো আরো এখানে একদম শুরুর দিকে এখানে ধরো একটা লেখা আছে দো বা অলদো, এখানটা একটু পড়তে অসুবিধা হয়। দো অলদো দুটোর মানে একই, যদিও। ধরো যদি কেউ বলে যদিও দিয়ে একটা বাক্য বলতো, তো বললাম যদিও সে গরিব তবু সে পড়াশোনায় ভালো, তো এটা জটিল বাক্য। তাহলে কি দিয়ে শুরু করবো? বাংলাটা যেভাবে বলছে এইভাবেই করবো। দো হি ইজ পুয়ার হি ইজ ভেরি গুড ইন স্টাডি। দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব তবু সে পড়াশোনায় ভালো। তাহলে দো হি ইজ পুয়ার হি ইজ ভেরি গুড ইন স্টাডিজ। এবার যদি পরে একটা বাদ দেওয়ার, আমাদের যেহেতু আমরা বাঙালি, দো বলে একটা বাদ দেওয়ার টেন্ডেন্সি আছে, যেটা আমিও প্রায় বলে ফেলেছিলাম, কারণ আমাদের এটা কম বেশি হয়, কারণ এটা যখন এটাকে যতটা কারেকশন করা যায়, যে তাহলে যদি দিয়ে বা বিফোর বা আফটার। বিফোর যেমন বললাম যে বৃষ্টি আসার আগে, এখানে বিফোর মানে আগে, বৃষ্টি আসার আগে আমি বাড়িতে গিয়েছিলাম। দেখো বাংলা লিখছে বৃষ্টি আসার মানে পড়ার আর কি, আসার আগে ধরো সে বাড়িতে পৌঁছান, বৃষ্টি আসার আগে সে বাড়িতে পৌঁছান। ভালো করে আগে দিয়েছি, আগে মানে যে বিফোর মানে আগে, আফটার মানে পরে। একটু খেয়াল করলে কমপ্লেক্স সেন্টেন্স হামেশাই করা যায়। এখানেও দেখো বৃষ্টি আসার আগে সে বাড়িতে পৌঁছালো, ভালো করে দেখো তো কোনটা স্বাধীন বাক্য। সে বাড়িতে পৌঁছালো কিন্তু স্বাধীন বাক্য, আর বৃষ্টি আসার আগে এটা কিন্তু পরাধীন বাক্য, কারণ আগে শব্দটি বৃষ্টি আসার আগে জুড়ে আছে, এর সাথে জুড়ে আছে। তাহলে সে বাড়িতে পৌঁছালো এইটা আমি আগে লিখবো। এখানে একটা আলাদা একটা নিয়ম আছে, একটুখানি জুড়ে দেবো আমি। ধরো সে বাড়িতে পৌঁছালো, তাহলে একটা স্বাধীন বাক্য আগে লিখি, হি হ্যাড reached home আগে, তার before rain started, এইখানে একটা একটু চেষ্টা করবে। দেখো আমি কিন্তু হি হ্যাড রিচড হোম, এখানে তো লিখতে পারতাম হি রিচড হোম, সে বাড়িতে পৌঁছালো, সে বাড়িতে গেল। কিন্তু এইখানে ইংরেজি একটা টেন্সের এই বিফোর আফটারের জন্য একটা টেন্সের ব্যালেন্সিং আছে। ইংরেজিতে ব্যালেন্সিং হচ্ছে এই যে বিফোর যখন আমরা ব্যবহার করি তখন আমরা এই আগের টেন্সটাকে পাস্ট পারফেক্ট টেন্স করি, আর পরেরটা করি সিম্পলি পাস্ট টেন্স। যদি মনে থাকে যে আমরা কিন্তু এই ধরনের মানে স্পেশালি যখন মানে স্পোকেন ইংলিশ হয়, এতটা ব্যালেন্স কেউ মেনটেন করে না, তবু শিখছি যখন ভালো করেই শিখবো। যদি বিফোর ব্যবহার করি
তাহলে মনে রেখো বিফোর মানে আগে, এইটা আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু কোনো কারণে যদি একটা যদি পরের জন্য আফটার দিই, আফটার মানে তো পরে, তাহলে পরে পাস্ট পারফেক্ট টেন্স, মানে বিফোর আর আফটার ব্যবহার করে আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, তাহলে এই নিয়মটা মনে রাখা উচিত যে বিফোর যদি ব্যবহার করি তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স লিখবো, পরেরটা সিম্পল পাস্ট টেন্স। আর যদি আফটার ব্যবহার করি তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স লিখবো, তাহলে শুরুটা লিখবো সিম্পল পাস্ট টেন্স। এইভাবে মেনটেন করতে হয়। কিন্তু এই বিফোর আর আফটার যদি অন্যত্র কোথাও ব্যবহার করি তাহলে কিন্তু এরকম কোনো রুলস নেই, এটা কেবলমাত্র এই পাস্ট পারফেক্ট টেন্সের জন্য এই রুলটা আছে, অন্যত্র ব্যবহার করলে কোনো সমস্যা নেই। যে একটা সিম্পল প্রেজেন্টের সাথে একটা ফিউচার টেন্স জুড়ে গেল, বিফোর আফটারের জন্য কোনো প্রবলেম নেই। আমি মুখোমুখি আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখো যে বিকজ মানে তো কারণ। মনে করো দ্য গার্ল ডিড নট অ্যাটেন্ড দ্য প্লে, দ্য গার্ল ডিড নট অ্যাটেন্ড দ্য প্লে, মেয়েটি খেলায় অংশগ্রহণ করেনি কারণ সে দিল্লি বেড়াতে গিয়েছে। তো কারণটা, এই কারণ সাধারণত আমরা বাংলাতে যেখানে বলি ইংরেজিতে সেখানে হয়। তাহলে দ্য গার্ল ডিড নট অ্যাটেন্ড দ্য প্লে বিকজ she had gone to Delhi, because she had gone to Delhi, কারণ বাংলাতেও মেয়েটি খেলায় অংশগ্রহণ করেনি কারণ সে দিল্লি গেছে, তার কারণটা তো মাঝখানেই বলেছি। এবার পরে দেখো ইফ মানে যদি, যদি উদাহরণ আমি আগে দিয়েছি, যেটা বলবে সবকটা এরকম লেখা যায়। হোয়াট, ধরো হোয়াট লেখা আছে, I can't understand, I cannot understand what you say, অথবা tell me what is your problem, টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম, আমাকে বলো কি তোমার সমস্যা। এই টেল মিটা হচ্ছে, এটা হচ্ছে স্বাধীন বাক্য, প্রিন্সিপাল ক্লজ। তাহলে টেল মিটা আগে বলবো, তারপর হোয়াট ইজ ইউর প্রবলেম, বা টেল মি হোয়াট ইজ ইউর নেম, আমাকে বলো তোমার নাম কি, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস। তাহলে বাংলায় যেভাবে বলবো আমরা ইংরেজিটা কিন্তু সেভাবে সাজিয়ে নেব, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই যে ধরো যে হুম, হুম মানে কাকে, ধরো বললাম মাই মাদার নিউ, মাই মাদার নিউ হুম ডু ইউ ওয়ান্ট, আমার মা জানে কাকে তুমি খুঁজছো বা কাকে তুমি চাও। বা আই নিউ বা আই নো হুম ডু ইউ ওয়ান্ট, আমি জানি তুমি কাকে চাইছো বা খুঁজছো। বাংলাতে তো এইভাবেই বলি যে আমি জানি তুই কাকে চাইছিস, তাহলে কি লিখবো, আমি জানি আই নো হুম ডু ইউ ওয়ান্ট, আমি জানি তুমি কাকে খুঁজছো। আবার যদি বলি যে আমি জানতাম না তুমি কি চাও, তখন দেখবে আর হুমটা হচ্ছে না, কি বলছি, তাহলে হোয়াট চলে যাবে। আমি জানতাম না, তাহলে আই ডোন্ট নো হোয়াট ইউ ওয়ান্ট, বা হোয়াট ইউ ওয়ান্টেড, আমি জানতাম। আর যদি বলি আমি জানতাম না পাস্ট টেন্স সিম্পল পাস্ট, তাহলে আই ডিড নট নো হোয়াট ইউ ওয়ান্টেড। ভেরি সিম্পল। এই লিঙ্কারগুলো আমি যেটা আজকে দেখালাম সেটা হচ্ছে এই লিঙ্কারের মিনিংগুলো জানলে, আর হচ্ছে বাংলা সেন্টেন্সের গঠন জানলে, কিন্তু বাংলা সেন্টেন্সের গঠন জানলে কমপ্লেক্স সেন্টেন্স এই একটা ক্লাসই যথেষ্ট, একটা ক্লাসই যথেষ্ট। ধরো লাস্টে যেটা একটা টিল আছে, যে টিল আর আনটিল। মনে করো কাউকে বললাম ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, এখানে ওয়েট করো যতক্ষণ না আমি ফিরে আসি। যদি আমি আনটিল দিই, একটা মনে রাখবে, যদি আনটিল যদি লিঙ্কার হিসাবে ব্যবহার করি দুটো সেন্টেন্সের মাঝখানে, তাহলে কিন্তু পরের সেন্টেন্সটা কিন্তু আমি কখনো নট দেবো না, কারণ আনটিলের মধ্যে একটা নট আছে। টিল প্লাস নট ইকুয়াল টু আনটিল, আর টিল দিলে পরে একটা নেগেটিভ করা যায়, আবার অ্যাফার্মেটিভও করা যায়। যে ওয়েট হিয়ার টিল আই রিটার্ন, এখানে টিল আই, আমি যতক্ষণ ফিরে আসছি এখানে দাঁড়াও, না বললাম না, আর না বললে আনটিল দেবো। অ্যাজ মানে যেহেতু, যেহেতু যেহেতু ইট ওয়াজ হেভি রেইনি, অ্যাজ ইট ওয়াজ হেভি রেইনি, যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল। আই কুড নট গো টু মার্কেট, আমি বাজারে যেতে পারিনি, যেহেতু। তাহলে যেহেতুটা সাধারণত আমরা আগে বলি, বা এটা কেউ যদি ঘুরিয়ে বলে যে আমি বাজারে যেতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছিল, আবার কেউ বলতে পারে না কারণ বৃষ্টি হচ্ছিল, তাহলে বিকজ দাও। যদি তুমি যেহেতু বলো তাহলে যেহেতু দাও। অর্থাৎ বাংলা যখন আমি জটিল সেন্টেন্স বলবো, এখানে যে লিঙ্কারটা ব্যবহার করে বলবো সেই লিঙ্কারটা দিয়ে দাও, সেই লিঙ্কারটা দিয়ে দাও। আর কি, সেন্টেন্সের মধ্যে, দুটো সেন্টেন্সের মধ্যে টেন্স মেনটেন করো, যে শুরুতে যদি প্রেজেন্ট বা মানে শুরুতে বলতে
প্রধান বাক্য বা প্রিন্সিপাল ক্লজে যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে তাহলে লিঙ্কার দেওয়ার পরে যে টেন্সের জন্য বা পরে যে সেন্টেন্স তার কোনো টেন্সে কোনো ব্যালেন্স করতে হবে না, যে কোনো টেন্সে লেখা যাবে। কিন্তু শুরুটা যদি পাস্ট টেন্স হয় তাহলে কিন্তু, অর্থাৎ যদি প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্য যদি পাস্ট টেন্স হয় তাহলে লিঙ্কার দেওয়ার পরের যে সেন্টেন্সটি আছে তার ভার্ব কিন্তু বা তার টেন্সটা কিন্তু অবশ্যই পাস্ট টেন্স হবে। আর যদি চিরসত্য ঘটনা হয়, অভ্যাস হয়, তাহলে সর্বদাই ওটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এই তো নিয়ম। আশা করি এই একটা ক্লাসই যথেষ্ট। আমি পরবর্তীকালে নিশ্চয়ই আরও প্রচুর এক্সাম্পল দিয়ে দেখাবো যে কত সহজে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করা যায়, এবং তোমরা নিজেরা প্র্যাকটিস করো। এবং যেটা শুরুতে বলেছিলাম আরেকবার বলছি যে নিশ্চয়ই আজকে উপকৃত হয়েছো, ক্ষতি নিশ্চয়ই হয়নি। তাহলে অবশ্যই আমাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টস করে জানাবে।